হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কাছে যেটি তুলে ধরবো, সেটা কিন্তু সম্পূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আপডেট এবং এই আপডেটটি কিন্তু আপনাদের প্রত্যেকেরই জানা প্রয়োজন রয়েছে। তো পশ্চিমবঙ্গের 2026 সালটা কিন্তু পশ্চিমবঙ্গের প্রতিটি সরকারি চাকরি প্রার্থীদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনারা দেখেছেন যে এর আগে বিগত প্রায় 11 বছর ধরে এর আগে যে তৃণমূল সরকার ছিল, সেই তৃণমূল সরকারের আমলে যা যা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল বা পশ্চিমবঙ্গ সরকার তরফ থেকে যে নিয়োগগুলি করানো হয়েছিল, প্রত্যেকটা নিয়োগের মধ্যেই বিভিন্ন রকম দুর্নীতি লুকিয়ে ছিল। এবং এই 2026 বিধানসভা ভোটের আগে প্রত্যেক চাকরি প্রার্থীরা মনে করেছিল যদি এই সরকার পাল্টানো যায়, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের যে সরকারি চাকরির খরা, সেই খরা হয়তো কেটে যাবে এবং নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, বা যে পরীক্ষাগুলো হয়ে গেছে বা যে নিয়োগগুলি পেন্ডিং অবস্থাতে রয়েছে সেইগুলি খুব স্মুথ ভাবে কমপ্লিট হয়ে যাবে। কিন্তু 2026 বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গে তো নতুন সরকার স্থাপিত হলো, আগের সরকার বিদায় নিল, পশ্চিমবঙ্গে নতুন সরকার ক্ষমতা এলো এবং এর ফলে লক্ষ লক্ষ চাকরি প্রার্থীর যে আশা, সেই আশা কিন্তু আবারও বেড়ে গেল। এবং এর মধ্যেই এই চাকরি প্রার্থীরা যেটা ভাবছিল যে পশ্চিমবঙ্গের প্রতিটি ক্ষেত্রে সরকারি চাকরির নিয়োগের ক্ষেত্রে একটি নতুন জোয়ার সৃষ্টি হবে এবং যে সমস্ত নিয়োগগুলি পেন্ডিং অবস্থাতে ছিল সেই সমস্ত নিয়োগগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে। কিন্তু না, আমরা বাস্তবে কি দেখতে পাচ্ছি, এরকম কোনো কিছুই হচ্ছে না। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি, ডাব্লিউবি, এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডির পরীক্ষার রেজাল্ট এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি। তার পাশাপাশি এসএলএসটি দেরও বিষয়টা কিন্তু এখনো কোর্টের মধ্যে ঘোরাফেরা করছে এবং সেই নিয়োগ সম্পর্কিত যাবতীয় প্রসেস কমপ্লিট করার জন্য কমিশনের তরফ থেকে আবারও সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে। অর্থাৎ টিচার নিয়োগ থেকে শুরু করে এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি, এই নিয়োগগুলো কবে কমপ্লিট হবে, কবে সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হবে এবং কবে যোগ্য প্রার্থীরা কাজে জয়েন করবে, এই রকম কিন্তু কোন রকম আভাস আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। এটা তো হয়ে গেল ডাব্লিউবি এসএসসির বিষয়টা, কিন্তু পুলিশ নিয়োগের ক্ষেত্রেও কিন্তু আমরা সেই আইনি জট আবারও দেখতে পাচ্ছি। এবং 2024 সালে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের জন্য, যার লিখিত পরীক্ষা থেকে শুরু করে পিইটি, পিএমটি এগুলো যখন কমপ্লিট হয়ে গেছে, তারপর যখন মনে করা হচ্ছিল হয়তো এই নিয়োগটা কমপ্লিট হয়ে যাবে, কিন্তু আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি না। কি কারণে দেখতে পাচ্ছি না? না, সম্প্রতি কলকাতা হাইকোর্ট এই 12,000 শূন্য পদের যে নিয়োগ, সেই নিয়োগের উপর কিন্তু স্টে অর্ডার দিয়েছে। তো কেন এই স্টে অর্ডার দিয়েছে এবং এই স্টে অর্ডারের ফলে এই সমস্ত চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ কি হবে, এই সম্পূর্ণ বিষয়গুলি কিন্তু আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো তার জন্যই বলছি ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইনফরমেটিভ। অবশ্যই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, যেখানে কমপ্লিট আপডেট আপনারা কিন্তু ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন এবং সম্পূর্ণ ইনফরমেশনটা আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আর এই রকমই সরকারি চাকরি সংক্রান্ত বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এখনই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট আপনারা সবাইকার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। আর এর পাশাপাশি বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স এবং বিভিন্ন ধরনের জিওপলিটিক্স রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের আরেকটি চ্যানেল অনলাইন স্টাডি প্লাস ইউটিউব চ্যানেলে আপনারা জয়েন হতে পারেন, যার লিংক কিন্তু চ্যানেলের পিন কমেন্ট এবং ডেসক্রিপশন দেওয়া থাকবে। তার পাশাপাশি আপনারা চাইলে অনলাইন স্টাডি টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারেন, যার লিংকও কিন্তু পিন কমেন্ট এবং ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। তো চলুন বিস্তারিত ইনফরমেশন নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো সবাইকে প্রথমে দেখে নেব সম্পূর্ণ বিষয়টা কি ঘটেছে। অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগ 2024 যেটার শূন্যপদ ছিল প্রায় 12,000, অর্থাৎ 2024 এই 12,000 শূন্যপদ নিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছিল। এবং 2024 তো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, যেখানে প্রায় কয়েক লক্ষ প্রার্থী কিন্তু ফর্ম ফিল আপ করেছিল। এবং তার লিখিত পরীক্ষা কবে হয়? তার লিখিত পরীক্ষা হয় প্রায় 1 বছর পর। এবং সে লিখিত পরীক্ষা হওয়ার পর ইন্টারভিউ কবে হয়? 2026 সালে এর ইন্টারভিউ সম্পন্ন হয়, অর্থাৎ 2026 সালে জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে এর ইন্টারভিউ কিন্তু সম্পন্ন হয়। তো আপনারা কিন্তু টাইম লাইনটা খুব ভালোভাবে বুঝবেন। একটা নিয়োগ বিজ্ঞপ্তি 12,000 শূন্যপদের জন্য বেরোচ্ছে 2024 সালে, তার লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ শেষ কবে হচ্ছে? তার ঠিক 2 বছর পর 2026 সালের ফেব্রুয়ারিতে কিন্তু এর সম্পূর্ণ নিয়োগ প্রসেসটা কমপ্লিট হচ্ছে। কিন্তু যারা চাকরি প্রার্থী ছিল তারা এই 2 বছর তো ওয়েট করলো এবং তারা ভাবছিল হয়তো এবছর খুব শীঘ্রই আগস্ট মাসের আগে বা সেপ্টেম্বর মাসের আগে বা অক্টোবর মাসের আগে, অর্থাৎ খুব সম্প্রতি এর মেধা তালিকা প্রকাশিত হবে। কিন্তু না, এরকম কিন্তু কোন রকম ঘটনা কিন্তু ঘটতে দেখা গেল না। কি কারণে না? বিষয়টা কি, সেটা হচ্ছে চূড়ান্ত ফল ও মেধা তালিকা প্রকাশের আগে ইডব্লিউএস সংরক্ষণ নিয়ে আইনি প্রশ্ন উঠেছে। আবারও কিন্তু সেই দুর্নীতি এখানেও কিন্তু দেখা গেল। অর্থাৎ তৃণমূল সরকারের আমলে সরকারের প্রতিটি ক্ষেত্রে যে দুর্নীতি ঢুকে গিয়েছিল এবং সরকারি চাকরি নিয়োগের মধ্যে যে দুর্নীতি ঢুকেছিল, সেই দুর্নীতির কারণে কিন্তু আবারও একবার এই সরকারি চাকরি প্রার্থীরা কিন্তু সমস্যার সম্মুখীন কিন্তু হচ্ছে এবং
সাফার কিন্তু করছে। অর্থাৎ পুরনো সরকারের আমলে এই যে কনস্টেবল পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি যেটা প্রকাশিত হয়েছিল এবং সেখানে যারা আবেদন করেছিল এবং ইডব্লিউএস কোটাতে যারা আবেদন করেছিল, সেখানে কিন্তু অনেকেই বলছে যে যারা ইডব্লিউএস কোটাতে আবেদন করেছে তাদের ইডব্লিউএস যে সার্টিফিকেট সেটা ভ্যালিড সার্টিফিকেট নয়, এবং যে ইডব্লিউএস সংরক্ষণ ছিল সেই ইডব্লিউএস সংরক্ষণের বিষয়টাও কিন্তু ভ্যালিড নয় বা আইনত নয়। অর্থাৎ এই ইডব্লিউএস সংরক্ষণ নিয়েও কিন্তু আইনি প্রশ্ন উঠেছে। আর এটাকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয় এবং কলকাতা হাইকোর্ট কি করে না, এর যে মেধা তালিকা প্রকাশের বিষয়টা ছিল তার উপর স্টে অর্ডার দেয়। অর্থাৎ কলকাতা হাইকোর্ট 30 সেপ্টেম্বর 2026 পর্যন্ত চূড়ান্ত ফল প্রকাশে নিষেধাজ্ঞা কিন্তু দিয়ে দিয়েছে। এবং এবার যেহেতু সম্পূর্ণ বিষয়টা আইনি জটের মধ্যে পড়তে চলেছে, তার ফলে এই নিয়োগ বিজ্ঞপ্তির অফিসিয়ালি ভাবে ফাইনাল মেধা তালিকা বা চূড়ান্ত ফল কবে প্রকাশিত হবে সেই নিয়েও কিন্তু সংশয় দানা বাঁধছে। অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গের প্রতিটি ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছিল সেই দুর্নীতির মাসুল কিন্তু সরকার পরিবর্তন হয়ে যাবার পরও প্রত্যেক চাকরিজীবী প্রার্থীরাই কিন্তু দিচ্ছে। আশা করছি বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। তো এই যে মামলাটি কলকাতা হাইকোর্টে ওঠে এবং তার পরিপ্রেক্ষিতে আদালতের কি নির্দেশ উঠে আসে না, এই মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি অমৃতা সিনহার অন্তর্বর্তী নির্দেশ কিন্তু দেন। অর্থাৎ চূড়ান্ত নিয়োগের ফল বা মেধা তালিকা আপাতত কিন্তু ডাব্লিউপিআরবি তরফ থেকে কিন্তু প্রকাশিত করা যাবে না, এবং এই যে স্থগিতাদেশ, এই স্থগিতাদেশের সময়সীমা হচ্ছে 30 সেপ্টেম্বর 2026 পর্যন্ত এই পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগের কোন রকম মেধা তালিকা কিন্তু প্রকাশিত করতে পারবে না ডাব্লিউপিআরবি। কিন্তু এর মানে এটা নয় যে এখনই নিয়োগ সম্পূর্ণরূপে বাতিল হয়ে গেছে বা এরকম কোনো নির্দেশও কিন্তু আদালত দেয়নি। অর্থাৎ এই মামলার যতদিন না নিষ্পত্তি বা পরবর্তী আদালতের তরফ থেকে যে নির্দেশ আসে সেই নির্দেশ পর্যন্ত সবাইকে ওয়েট করতে হবে। অর্থাৎ আদালতের পরবর্তী পদক্ষেপের উপর সবাইকে কিন্তু নির্ভর করতে হবে। আর এখানেই ওটা সব থেকে বড় প্রশ্নটা, কারণ আমরা ভারতীয় যে বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থার মধ্যে আমরা কি দেখি, যখন কোনো মামলা আদালতে পৌঁছায় বা আদালতে যায় সেই মামলা কিন্তু সহজে নিষ্পত্তি হয় না। ডেটের পর ডেট থেকে শুরু করে হিয়ারিং এর পর হিয়ারিং সময় চলতেই থাকে, কিন্তু সেই মামলা নিষ্পত্তি হয় না এবং সেই নিষ্পত্তি হতেও অনেকটা টাইম লাগে। তার জন্যই অনেকে মনে করছে যেহেতু আবারও বিষয়টা আদালতের মধ্যে চলে গেছে বা বিচারাধীন অবস্থার মধ্যে চলে গেছে, এই নিয়োগ বিজ্ঞপ্তির চূড়ান্ত ফলাফল বা চূড়ান্ত মেধা তালিকা কবে প্রকাশিত হবে আর কবেই বা চাকরি প্রার্থীরা কাজে যুক্ত হতে পারবে, এই নিয়েও কিন্তু আবারও একটি সংশয় দেখা দিয়েছে। আশা করছি এই বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। তো এবার আসি এই সম্পূর্ণ বিষয়টার মধ্যে আইনি জট কোথায় রয়েছে। অর্থাৎ ইডব্লিউএস যে রিজার্ভেশন ছিল এবং যে রিজার্ভেশনের কথা নোটিফিকেশনে উল্লেখ করা হয়েছিল সেই সমস্ত বিষয় নিয়ে আইনি জট কোথায়। অর্থাৎ প্রশ্নটা কি, প্রশ্নটা হচ্ছে ইডব্লিউএস প্রার্থীদের শংসাপত্র কখন পর্যন্ত বৈধ হবে এবং সেটা কখন গ্রহণযোগ্য হবে, সেটা নিয়ে কিন্তু মূল প্রশ্নটা আদালতের মধ্যে ওঠে। যেখানে 4টি মূল প্রশ্ন কিন্তু আদালতের মধ্যে তোলা হয়। সেগুলি কি কি? তার প্রথম হচ্ছে আবেদন পর্যায়ে ইডব্লিউএস শংসাপত্রের অবস্থান কি ছিল। অর্থাৎ যিনি ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদন করেছিলেন বা সার্টিফিকেট দিয়েছিল, যে ব্যক্তি দিয়েছিল সেই ব্যক্তি যে ইডব্লিউএস সার্টিফিকেট, সেই ইডব্লিউএস সার্টিফিকেটের অবস্থান কি ছিল, সেখানে কত টাকা ইয়ারলি ইনকাম দেখানো হয়েছে, এই সমস্ত নিয়ে কিন্তু প্রশ্ন তোলা হয়। এছাড়াও পরবর্তী সময়ে তৈরি প্রাপ্ত ইডব্লিউএস শংসাপত্র গ্রহণ করা যাবে কিনা। অর্থাৎ 2024 সালে এর অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এবং 2024 সালে যে ক্যান্ডিডেট ইডব্লিউএস সার্টিফিকেট তৈরি করেছেন এবং তার পরবর্তী সময়ে যে ইডব্লিউএস শংসাপত্র যারা জমা দিয়েছেন, এই দুখানা সময়ের ব্যবধানে যে ইডব্লিউএস শংসাপত্র এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমে সেই ব্যক্তি যখন ইডব্লিউএস সার্টিফিকেট জমা দিচ্ছেন সেইগুলো কি গ্রহণ করা যাবে কি যাবে না, এই নিয়েও প্রশ্ন তোলা হয়। তার পাশাপাশি সাক্ষাৎকারের সময় বা তার আগে তৈরি শংসাপত্রকে কিভাবে বিবেচনা করা হবে, এই বিষয়টা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। কারণ একটা নিয়োগ বিজ্ঞপ্তি 2024 সালে প্রকাশিত হচ্ছে, তখন যে ক্যান্ডিডেট আবেদন করছে তার ইডব্লিউএস সার্টিফিকেটে যদি ইয়ারলি ইনকাম 1 লাখ টাকা লেখা থাকে এবং 2 বছর পর সে যখন ইন্টারভিউ বা ডকুমেন্ট ভেরিফিকেশনে যাচ্ছে, তখন তো তাকে আবার নতুন ইডব্লিউএস সার্টিফিকেট তৈরি করতে হচ্ছে, কারণ একটা ইডব্লিউএস সার্টিফিকেটের ভ্যালিডেশন থাকে মাত্র 6 মাস। অর্থাৎ সে যখন নতুন ইডব্লিউএস সার্টিফিকেট বানিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশনে যাচ্ছে, তখন সেই ইডব্লিউএস সার্টিফিকেটে তার ইয়ারলি ইনকাম হয়ে যাচ্ছে 2 লাখ টাকা। এটা হতেই পারে। সেক্ষেত্রে সে যখন আবেদনের টাইমে যে ইডব্লিউএস সার্টিফিকেট জমা করেছিল এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমে সে যে ইডব্লিউএস সার্টিফিকেট জমা দিচ্ছে, এই যে দুটো ইডব্লিউএস সার্টিফিকেট আলাদা হয়ে যাচ্ছে এবং নিয়োগ বিজ্ঞপ্তি যখন প্রকাশিত হয়েছিল তখন ইডব্লিউএস সার্টিফিকেটের যে ক্রাইটেরিয়া সেটা যখন ম্যাচ করছে না এই ডকুমেন্ট ভেরিফিকেশনের যে ইডব্লিউএস সার্টিফিকেট জমা করেছিল তার সাথে, সেক্ষেত্রে সেটি কি গ্রহণ করা হবে না গ্রহণ করা হবে না, বা সে কি ইডব্লিউএস ক্যাটাগরিতে পড়বে না পড়বে না, এই নিয়েও কিন্তু প্রশ্ন তোলা হয়। এর পাশাপাশি আরেকটা হচ্ছে মেধা তালিকা ও
ও সংরক্ষণের যে ভারসাম্য সেটা বদলাচ্ছে কিনা এই নিয়েও প্রশ্ন তোলা হয়। অর্থাৎ এই সম্পূর্ণ বিষয়গুলিকে নিয়ে যখন প্রশ্ন তোলা হয় আদালতের সামনে, তারপরেই কিন্তু সম্পূর্ণ বিষয়টা বেশ কিছু আইনি জটের মধ্যে পড়ে যায়। আশা করছি বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। এবার আসি এই যে সম্পূর্ণ বিষয়টার মধ্যে যে বিতর্ক, এই বিতর্কটা কিভাবে তৈরি হলো না 2024 সালে প্রথম কনস্টেবল নিয়োগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং 2025-এ এই নিয়োগ বিজ্ঞপ্তির বা এই নিয়োগের লিখিত পরীক্ষা শেষ হয় বা নেওয়া হয় এবং ডিসেম্বর 2025-এ লিখিত পরীক্ষার ফল ও তার পরবর্তী প্রক্রিয়া চালু হয় এবং জানুয়ারি 2026-এ ইন্টারভিউ শেষ হয় এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত 12ই আগস্ট 2026-এ WBPRB তরফ থেকে একাধিক নোটিশ কিন্তু প্রকাশিত করা হয় এবং তার পাশাপাশি 18ই আগস্ট 2026-এ EWS সংক্রান্ত নোটিশের ক্লারিফিকেশন কিন্তু WBPRB তরফ থেকে দেওয়া হয় এবং 19শে আগস্ট 2026-এ আদালতে যখন এই বিষয়ে কেস হয়, সেই কেসের পরিপ্রেক্ষিতে আদালত কি করে না এই সম্পূর্ণ বিষয়টার মধ্যে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় এবং কতদিন পর্যন্ত স্থগিতাদেশ দেয় সেটা হচ্ছে 30শে সেপ্টেম্বর 2026 পর্যন্ত WBPRB তরফ থেকে কনস্টেবল নিয়োগের কিন্তু কোনো রকম কোনো রেজাল্ট প্রকাশিত করতে পারবে না, তার উপর কিন্তু স্টে অর্ডার দেয়। অর্থাৎ বর্তমান স্টের যে নির্ধারিত শেষ সীমা সেটা হচ্ছে 30শে সেপ্টেম্বর 2026। এর পরবর্তীতে আদালত এই নিয়োগ বিজ্ঞপ্তির বা এই যে EWS কেস হয়েছে এই কেসের পরিপ্রেক্ষিতে ফার্দার কি পদক্ষেপ গ্রহণ করে বা কি নির্দেশ দেয় তার উপরই কিন্তু সম্পূর্ণ বিষয়টা নির্ধারণ করছে। এবার আসি এই যে EWS সার্টিফিকেট, এটি নিয়ে ঠিক কি আপত্তি জানানো হয়েছে না মামলাকারীদের বক্তব্য হচ্ছে EWS এলিজিবিলিটি ও সার্টিফিকেটের ক্ষেত্রে কাট অফ কি গ্রহণযোগ্য, এই গ্রহণযোগ্যতা নিয়েও কিন্তু প্রশ্ন তোলা হয়। তার পাশাপাশি আদালতের যে বিষয়টি জানানো হয় সেটা হচ্ছে WBPRBর 18ই আগস্টে ক্লারিফিকেশন অনুযায়ী ইন্টারভিউ তারিখের আগে ইস্যু হওয়া EWS সার্টিফিকেট বিবেচনা করা হবে আর এই নিয়মে কারা EWS সার্টিফিকেটের সুবিধা পাবেন এবং চূড়ান্ত মেধা তালিকায় তার প্রভাব কি হবে আর সেটি নিয়ে কিন্তু সম্পূর্ণ বিষয়টা আইনি বিতর্কের মধ্যে পড়েছে এবং এটি হচ্ছে আইনি বিতর্কের অন্যতম কেন্দ্র। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্টস আপনাদের মাথায় রাখতে হবে, যেটি হচ্ছে এই যে দেরিতে যাদের EWS সার্টিফিকেট যারা নিয়েছে বা নতুন যারা EWS সার্টিফিকেট গ্রহণ করেছে বা তৈরি করেছে তারা কি এই সম্পূর্ণ বিষয়টার মধ্যে ঢুকে যাবে, এটাও কিন্তু নিশ্চিতভাবে বলা যায় না আমাদের, কারণ এই সম্পর্কিত WBPRBর তরফ থেকে কিন্তু কোনো রকম কোনো নির্দেশিকাও কিন্তু জারি করা হয়নি। আর এই সমস্ত বিষয়গুলি নিয়েই কিন্তু সম্পূর্ণ বিষয়টা আইনি বিতর্কের মধ্যে পড়ে রয়েছে। এবার আসি যারা চাকরি প্রার্থী আছে, যারা মনে করছে ভালো পরীক্ষা দিয়েছে, ইন্টারভিউ ভালো হয়েছে, PET PMTও ভালো হয়েছে, তাদের কাছে এই সম্পূর্ণ বিষয়টির অর্থ বর্তমানে কি, অর্থাৎ যারা লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকার অর্থাৎ ইন্টারভিউ সম্পন্ন করেছেন তাদের এই বর্তমান যে EWS সার্টিফিকেটের বা EWS সংরক্ষণের জন্য যে বিষয়টা তৈরি হয়েছে এর ফলে যে তাদের পরীক্ষা বা সাক্ষাৎকার বাতিল হয়ে গেছে এরকমও কিন্তু কোনো রকম কোনো খবর নেই। যেখানে মূল সমস্যাটা কোথায় না, মূল সমস্যাটা হচ্ছে চূড়ান্ত ফলাফল ও মেধা তালিকা কবে প্রকাশিত হবে সেই বিষয়টা নিয়ে। অর্থাৎ এখন প্রত্যেককেই আরো দীর্ঘদিন অপেক্ষা করতে হবে কবে চূড়ান্ত ফল বা চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত করা হয় এবং পরবর্তী দিনে আদালতের পরবর্তী কি নির্দেশ উঠে আসে এই কেসের পরিপ্রেক্ষিতে এবং চূড়ান্ত সিলেকশন বা প্যানেলের যে লিস্ট সেটি যতদিন না প্রকাশিত হচ্ছে বা আদালতের পরবর্তী নির্দেশ যতদিন না সামনে আসছে সেক্ষেত্রে নিয়োগের পরবর্তী ধাপও কিন্তু অনিশ্চয়তার মধ্যে থাকবে। এবার আসেন এই যে নিয়োগ প্রক্রিয়ার তার সম্ভাব্য প্রভাব কি কি রয়েছে, যেখানে আপনারা প্রত্যেকেই জানেন লিখিত পরীক্ষা PMT PET এইগুলো তো অলরেডি সম্পন্ন হয়ে গেছে, তার পাশাপাশি চূড়ান্ত যে মেধা তালিকা তার উপরেই যেহেতু আদালত স্থগিতাদেশ দিয়েছে তার ফলে পরবর্তী যে স্টেপগুলো আছে যেমন ডকুমেন্ট ভেরিফিকেশন এইটা কিন্তু চূড়ান্ত ফলের উপর নির্ভরশীল আছে, কিন্তু নিয়োগপত্র কবে প্রকাশিত হবে বা কবে নিয়োগপত্র পাবে প্রার্থীরা সেটা কিন্তু আপাতত অনিশ্চয়তার মধ্যেই রয়েছে। এছাড়াও WBPRBর অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের রিক্রুটমেন্ট পেজে 2026 সালের একাধিক সংশোধিত শ্রেণী সংক্রান্ত নোটিশ কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, সেগুলো আপনারা কিন্তু চেক করতে পারেন। যেখানে আপনারা যদি এখন WBPRBর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেন যেখানে রিভাইজড OBC লিস্ট সম্পর্কিত নোটিফিকেশন দেখতে পাবেন বা PDF দেখতে পাবেন, তার পাশাপাশি ক্যাটাগরি আপডেট করা হয়েছে এবং তার সম্পর্কিত মডিফিকেশন সংক্রান্ত নোটিশ দেখতে পাবেন, রিভাইজড ভ্যাকেন্সি পজিশন এবং 18 আগস্টের ক্লারিফিকেশনের যে নোটিশ সেটাও আপনারা দেখতে পাবেন। অর্থাৎ এই সমস্ত সহ একাধিক নোটিশ কিন্তু এখন আপনারা যদি WBPRBর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেন সেক্ষেত্রে দেখতে পাবেন এবং সম্পূর্ণ বিষয়টা কিন্তু বর্তমানে প্রশাসনিক ও আইনি এই দুই স্তরেই কিন্তু সক্রিয় রয়েছে। নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়নি, আদালতে যেহেতু এটাকে নিয়ে কেস করা হয়েছে অর্থাৎ EWS সংরক্ষণ নিয়ে যেহেতু কেস হয়েছে তার জন্যই
সম্পূর্ণ বিষয়টা যতক্ষণ না আদালতের কাছে ক্লিয়ার হচ্ছে ততক্ষণ আদালত এটাকে কিন্তু স্টে দিয়েছে। পরবর্তী 30 তারিখের পর যবে শুনানি হবে এবং তারপরে এই বিষয়ে কি কি আপডেট বা কি কি নির্দেশ আদালত দেয় সেই দিকেই আমাদের প্রত্যেকের নজর থাকবে। তো এখন প্রার্থীদের কি করা উচিত? প্রার্থীদের এখন অফিসিয়াল ওয়েবসাইটে রেগুলার ভিজিট করতে হবে এবং প্রতিনিয়ত যে সমস্ত নোটিশগুলি আপলোড করা হচ্ছে সেই সমস্ত নোটিশগুলো ফলো করতে হবে। সোশ্যাল মিডিয়ার কোনো রকম গুজবে আপনারা কান দেবেন না এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য অবশ্যই আপনাদের ডকুমেন্টস প্রস্তুত রাখুন এবং যারা যারা ইডব্লিউএস ক্যাটাগরির মধ্যে রয়েছেন তাদের ইডব্লিউএস ক্যাটাগরি সহ আরো প্রয়োজনীয় ডকুমেন্টস যা যা আছে প্রত্যেকটার বৈধতা যাচাই করে রাখুন আর আদালতের পরবর্তী নির্দেশের অপেক্ষা করুন। কিন্তু একটা বিষয় আপনারা মাথায় রাখবেন যে আদালত এই নিয়োগের উপর স্থগিতাদেশ দিয়েছে মানেই যে চাকরি বাতিল হয়ে গেছে সেটা নয়। এই ইডব্লিউএস কেসটা মিটে গেলেই আপনাদের কিন্তু ফল প্রকাশ হয়ে যাবে, এই বিষয়টা কিন্তু আপনারা নিশ্চিত থাকতে পারেন। তো এই তো হচ্ছে সম্পূর্ণ বিষয়টা। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, যদি আপনাদের ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন। আর এই বিষয়ে যদি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর এই ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।